নমস্কার, আপনারা দেখছেন হরর স্টোরি বাংলা 9.0 অভিশপ্ত হাসপাতাল। বাংলা ভূতের কাহিনী লিখেছেন অর্পণ গোস্বামী। অবশেষে তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হলো। আমরা 3 বন্ধু সার্থক, আমি ও স্বাধীনতা মিলে নন্দীগড় যাওয়ার পরিকল্পনা করলাম। নন্দীগড় প্রখ্যাত ঐতিহাসিক স্থান। সিপাহী বিদ্রোহের সময় এই নন্দীগড় থেকে ইংরেজ শাসনের ভিত অনেকটাই কাঁপিয়ে দিয়েছিল। বিখ্যাত বিপ্লবী 2 সিংহ রায় অবশ্য এই অসম সাহসী বীরকে অনেকেই জানে না, কিন্তু শেষ পর্যন্ত তার অন্তিম পরিণত যে কি হয় তা আজ পর্যন্ত নন্দীগড় এক বিশাল অনুদ্ধঘাটিত রহস্য। অনেকে মনে করেন তার ফাঁসি হয়েছিল, অনেকে আবার বলেন ইংরেজরা নাকি তাকে শেষ পর্যন্ত ধরতে পারেনি। যাই হোক, নন্দীগড় সার্থকের মাসির বাড়ি। প্রায় 10 বছর নাকি সেখানে যায়নি। মাসি অনেক করে যেতে বলেছেন। এবারে পরীক্ষা শেষ, লম্বা ছুটি। সার্থক আমাদের বলায় আমরা তো এক কথাতেই নন্দীগড় যেতে রাজি হয়ে যাই। যাই হোক, জিনিসপত্র বাঁধাসাদা করে 17 আগস্ট ভোরবেলা বর্ধমান স্টেশন থেকে রওনা দিলাম। বর্ধমান থেকে রুদালি এক্সপ্রেস এই সময় গড় পৌঁছালাম। পৌঁছতে প্রায় 1.5 দিন। চমননগর থেকে লোকাল ট্রেনে নন্দীগড় প্রায় 2 ঘন্টা। হঠাৎ পরের দিন বিকেল 5টা নাগাদ চমননগরের নামার কথা। অপারিত মাঠ, ধানক্ষেত, কখনো বা গঙ্গার পাশ দিয়ে চলতে লাগলো ট্রেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, প্রবল বৃষ্টির জন্য পরের দিন মণিচণ্ডীপুরের কাছাকাছি এসে ট্রেন থেমে গেল। মণিচণ্ডীপুর থেকে চমননগর তখনও প্রায় 86 কিলোমিটার। তখন বৃষ্টিতে বেগ প্রতি মুহূর্তে যেন দ্বিগুণ থেকে দ্বিগুণতর হচ্ছে। যাই হোক, প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আবার ট্রেন ছাড়ল। একেবারে যাত্রা সম্পূর্ণ হলো। কিন্তু সমস্যা তখন আরও বাকি। ট্রেন থেকে আমরা নামলাম প্রায় 4টার কাছাকাছি। বাস, লোকাল ট্রেন 10 মিনিট আগে বেরিয়ে গেছে। স্টেশন পর্যন্ত খারাপ অবস্থা। প্রবল ঝড়ে প্ল্যাটফর্মের টিনের ছাদ উড়ে গেছে। ওয়েটিং রুমে জলে থই থই, এবং কি স্টেশন মাস্টারেরও দেখা পেলাম না। স্বাধীনতা বলল, ভাই, আকাশের অবস্থা মোটেও ভালো নয়, একটাও তারা দেখতে পেলাম না। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বললাম, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার, দেখ, প্রায় 15 মিনিট আমরা ওখানে দাঁড়িয়ে, কিন্তু একটাও লোক দেখতে পেলাম না। সার্থক বলল, এতে আশ্চর্য হবার কি আছে? এই ঘন বর্ষাতে কেউ বাড়ি থেকে বের হয় নাকি? আমি বললাম, তা অবশ্য ঠিক, চল এবার দেখা যাক মাথা গোঁজার মতো কোনো আশ্রয় পাওয়া যায় কিনা। প্রায় 8 ঘন্টার মতো হাঁটার পর হঠাৎ একটু প্রবল বাজ পড়ল। চারিদিক আলোয় উৎসাহিত হয়ে উঠল। সার্থক চেঁচিয়ে উঠল, ওই দেখ, একটা বিশাল বাড়ির মতো। আমরা ব্যাপারটা খেয়াল করেছিলাম। স্টেশন থেকে প্রায় তখন 1 কিলোমিটারের মতো
চলে এসেছি। এগিয়ে গেলাম বাড়িটার দিকে। তখন প্রায় রাত 9টা। একটু এগিয়ে যেতেই একটা কাটা তারের বেড়া দেখতে পেলাম। বাড়ির চারপাশের দিকে কাটা তারের বেড়া দিয়ে ঘেরা। বেড়া টপকে আমরা ভিতরে ঢুকলাম, আর আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেছে। ফোনের চার্জ শেষ। এরপর সার্থক এর ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করলো। হঠাৎ একটা কিছু ভেঙে পড়ার প্রচণ্ড আওয়াজ হলো। একটা লোহার বোর্ডের মতো উল্টে পড়ে আছে। আমি বললাম, ও কিছু না, প্রচণ্ড হাওয়ায় ঝাপটায় উল্টে পড়েছে। যদিও পরে জানতে পেরেছিলাম বোর্ডে লেখা ছিল এক সতর্ক বাণী। সন্ধে 5টার পর ওখানে প্রবেশ করা নিষিদ্ধ। যা পড়লে আমরা কখনোই ওখানে ঢুকতাম না। একেই বলে কাছে এসে বুঝলাম ওটা বাড়ি নয়, বহু পুরনো একটা পরিত্যক্ত হাসপাতাল। স্বাধীনতা বলল, এইসব জায়গায় না থাকাটাই ভালো। তার উপর আবার হসপিটাল। কত মানুষের চোখের জল, আর্তনাদ, রক্তের ছাপ বন্দি হয়ে আছে এই দেওয়ালগুলোর মধ্যে। স্বাধীনতার কথা শেষ না করতেই প্রবল জোরে বৃষ্টি নামলো। ওই ঘরটায় আমরা দ্রুত হসপিটালের ভেতর ঢুকে পড়লাম। হসপিটালের দরজা বলে সেই রকম কিছু ছিল না। কোনো রকম দ্রুত কাঠের টুকরো ঝুলছে, মাকড়সার জাল মুখে চোখে মেখে আমরা ভেতরে ঢুকলাম। একটা পচা ফ্যাকাশে গন্ধ নাকে এলো। তারপর অন্ধকারে একমাত্র ভরসা বলতেই সার্থকের ফ্ল্যাশ লাইট। আমার ফোন সুইচ অফ, যদিও আমার ব্যাগে ছোট টর্চ আছে। ওদের ফোনে নেটওয়ার্ক পর্যন্ত নেই, যে কার সাথে যোগাযোগ করা যাবে না। এক রাত অন্ধকারে সমুদ্রের ফ্ল্যাশ লাইট ভিন্ন হয়ে আসার আলো আদি ভৌতিক পরিবেশের সৃষ্টি করেছিল। স্বাধীনতা বলে উঠল, এটা কীরকম হসপিটাল? শুধু একই ভাঁজ দরজা, আর কোথাও কোনো জানালা নেই। এটা আদৌ হসপিটাল তো? আমি বললাম, ব্যাপারটা সত্যিই বড় অদ্ভুত। সার্থক আমার কথায় সাই দিয়ে বলে উঠল, চল এগিয়ে যাওয়া যাক, দেখা যাক কোথাও কোনো ভালো বসার জায়গা পাওয়া যায় কি না। রাতটা কোনো রকম করে কাটাতে হবে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। আমরা দোতলায় উঠে সেখানে সিঁড়ি শেষ হয়েছে। সম্মুখে এক বিরাট হলঘর দেখতে পেলাম। হঠাৎ খেয়াল করলাম ঘরের দেওয়ালের পরপর কিছু ছবি টানানো। ইংরেজদের ছবি। কাউকে আমরা চিনি না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সবার ওপরে যে ছবিটা লাগানো সেটা সবচেয়ে বৃহৎ আয়তনের। ছবিটির মুখ দেওয়ালের দিকে ফেরানো। ছবিটা উল্টো দিকে মুখ করা। তার নিচের ছবিটা এইরকম ভাবে উল্টো করে টানানো। আমি বললাম, অদ্ভুত ব্যাপার তো, দুটো ছবি এরকম উল্টে রাখা কেন? কার ছবি? এই দুটো হলঘরে একটি টেবিল ছিল। টেবিলটা আমরা ঠেলে দেওয়ালের কাছে নিয়ে এলাম। সার্থক টেবিলের উপরে উঠল, ছবি দুটো নামালো, তারপর নিজেও নামলো। ছবি দুটো সোজা করে ধরলাম। আতঙ্কে স্বাধীনতার হাত থেকে বড় ছবিটা পড়ে গেল। অনেক দিনের মুখণ্ড হসপিটাল যেন ক্ষীণ ঝমঝম শব্দে জেগে উঠলাম। চারদিকে কাচের টুকরো ছড়িয়ে পড়ল।
আমি অস্পষ্ট স্বরে বলে উঠলাম, ছবিতে বাঁ দিক থেকে পরপর 3 জনকে দেখা যাচ্ছিল। এবার একটু ইতিহাসের পাতায় উকি দেওয়া যাক। তখন 1943 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময় এই ক্যাম্পের ফিজিশিয়াল প্রভূত জ্ঞান অন্দম কৌতূহল। যখন কোনো যমজ বাচ্চা আসতো তাদের একসঙ্গে সেলাই করতেন তিনি। ডাক্তারি ইতিহাসে অমর হয়ে থাকার জন্য। কিন্তু প্রত্যেকবার বাচ্চারা গ্যাংগ্রিন হয়ে অত্যন্ত যন্ত্রণা পেয়ে মারা যেত। এছাড়া যারা তার কথায় অবাধ্য হতো তাদের প্রেসার চেম্বারে পাঠানো হতো। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মৃত্যু দিতে পারে বোধহয় এই প্রেসার চেম্বার। প্রেসার চেম্বারে একটি মজবুত কাচের ঘর, তাতে মানুষটিকে প্রবেশ করিয়ে প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হতো এবং তার চারপাশে প্রেসার শূন্যে নামানো হতো। সার্থক, প্রেসার শূন্যে নামানো হলে কি ঘটবে জানিস? বললাম আমি। সার্থক বলল, সঙ্গে সঙ্গে দেহের রক্তচাপ ও বাইরের বায়ুচাপের ভারসাম্য নষ্ট হবে। মানবদেহের অন্তর্নিহিত সমস্ত তরল পদার্থ, জল, রক্ত ফুটতে শুরু করবে। কিছুক্ষণের মধ্যে দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সুপারভাইজার তিনি 3000 ইহুদিদের মহিলার দায়িত্ব পায়। যোগ্যতা সরকারি হয়ে ওঠে ইমরা স্মিথ। ইমরান একটি অন্যতম শখ ছিল মহিলাদের দেহের চামড়া দিয়ে কুশন তৈরি করা এবং নিজের ত্বকের সৌন্দর্য বজায় রাখতে রক্ত দিয়ে স্নান করত। কিন্তু কোনোভাবে তার পরিচয় ফাঁস হয়ে যায়। হিটলার তাকে হত্যার আদেশ দেয়, কিন্তু ইরমান সহযোগিতায় সে পালিয়ে যায় জার্মান ছেড়ে। ইতিহাসের পাতায় এতটুকু পাওয়া যায়। এরপর স্মিথের কি হলো তা আর জানা যায় না। আমাদের কাছে সমস্ত রহস্য এবার জলের মতো পরিষ্কার হয়ে গেল। ভারতবর্ষ তখনও ইংরেজ শাসনে। স্মিথ তাই তারপর ভারতবর্ষে পালিয়ে আসে এবং চমনগরে আশ্রয় নেয় সে। এখানে হিটলারের আদলে একরকম এই ক্যাম্প সৃষ্টি করে, যা বাইরে দেখে মনে হতো হসপিটাল। এখানকার কাজকর্ম বহিষ্ঠ পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখার জন্য একটি জানালা রাখা হয়নি। স্বাধীনতা বলল, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না, এক্ষুনি বেরোতে হবে। ছুটে আমরা নিচে নামতে গেলাম। হঠাৎ স্বাধীনতা চেঁচিয়ে উঠল। দেখলাম তার পায়ে একটা কাচের টুকরো অর্ধেকটা ঢুকে গেছে। রক্ত বেরোতে শুরু করছে তীব্র বেগে। কিছুটা রক্ত ছিটকে লাগলো পড়ে যাওয়া ছবির ওপর, ঠিক স্মিথের মুখের ওপর। কোনো রকম স্বাধীনতাকে তুলে আমরা ছুটে নিচে নামলাম। কিন্তু দরজাটা কোথায় গেল? এই তো এইখানেই দরজাটা ছিল। এখানে দেওয়াল কি করে তৈরি হলো? সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। চারিদিকে ভালো করে খুঁজলাম, কিন্তু পালানোর কোনো পথ পেলাম না। হঠাৎ একটা তীক্ষ্ণ পৈশাচিক হাসির শব্দ শুনতে পেলাম। এরপর কিছুক্ষণ সব চুপচাপ। আবার শুনতে পেলাম, এখানে ঢুকলেই জীবন্ত অবস্থায় বেরোনো যায় না। বাংলা উচ্চারণে ঠিক যেভাবে ইংরেজরা বাংলায় বলে সেরকম শোনালে। হঠাৎ সার্থকের পাশ দিয়ে কে যেন ছুটে চলে গেল। আরও ভয় পেয়ে গেলাম।
সিদ্ধারা বেয়ে একটা হিম শীতল ঠান্ডা স্রোত নিচে নেমে এলো। প্রেসার চেম্বারের কাহিনীটি সত্য। মানব দেহের বাইরে প্রেসার শূন্যের নামানো হলে তরল পদার্থ ফুটতে শুরু করবে ঠিকই, এবং দেহের আয়তনে দ্বিগুণ থেকে দ্বিগুণতর হবে, কিন্তু ছিন্ন ভিন্ন না হতে পারে। হঠাৎ তারা শুনতে পায় এক পৈশাচিক কণ্ঠস্বর। হঠাৎ সার্থকের পাশ দিয়ে কে যেন ছুটে চলে গেল। আরো ভয় পেয়ে গেলাম। সিদ্ধারা বেয়ে একটা হিম শীতল ঠান্ডা স্রোত নিচে নেমে এলো। বাইরে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি, তার সঙ্গে অবিরাম মেঘের গর্জন। এক জনমানবিহীন প্রান্তরে হসপিটালের মোড়কে বহু দিনের পুরনো রক্তপিপাসু এক অভিশপ্ত বিল্ডিং। ভিতরে তিনজন উঠন্তি বয়সের ছেলে, ইতিহাসের এক ভয়ঙ্কর বিভীষিকার সম্মুখীন। কতক্ষণ এই ভাবতে ভাবতে স্নায়ুর মতো দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ এক প্রবল চিৎকারে চমকে উঠলাম। গলাটা কেমন যেন চেনা চেনা লাগলো। এত স্বাধীনতার গলা! সার্থক বলে উঠল, কিন্তু চিৎকারের ওপর থেকে এলো কেন? স্বাধীনতা, স্বাধীনতা বলে চিৎকার করে ডাকলাম। কেউ কোনো উত্তর দিল না। আমাদের কাছে তো ছিল এতক্ষণ, হঠাৎ উপরে গেল কেন? সার্থক প্রশ্ন করল। এবার আমার সব বোধগম্য হলো। সার্থক, তখন কেউ যেন হঠাৎ তোর পাশ দিয়ে ছুটে চলে গেল। ওটা নিশ্চয়ই স্বাধীনতা। ও আমাদের মধ্যে সবচেয়ে ভীতু। অল্পেতেই নার্ভেল করে। ওই রকম পৈশাচিক হাসি আর শব্দ শুনে আর নিজেকে ঠিক রাখতে পারিনি। পালানোর চেষ্টা করতে গিয়ে ভুল করে উপরে উঠে পড়েছি। আমাদের আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। এক্ষুনি ওকে খুঁজতে হবে। তারপর যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। আমরা দুজনে পা বাড়ালাম ওপরের দিকে। প্রতি পদে পদে মনে হচ্ছিল এতদিনের ঘুমের পর এই অভিশপ্ত অট্টালিকা আবার জেগে উঠেছে। রক্ত চায়। আমাদের তিনজনের রক্তে স্নান করবে এই অট্টালিকা। স্বাধীনতা, স্বাধীনতা! সার্থক চেঁচিয়ে উঠল উপরে উঠে। কারো কোনো সাড়া নেই। দোতলায় প্রতিটা রুমে খুঁজলাম, কিন্তু কোথাও ওকে পেলাম না। হঠাৎ স্বাধীনতার গলা শুনতে পেলাম। আমাদের নাম ধরে ডাকছে, বাঁচা, বাঁচা, আমাকে বাঁচা। সার্থকও এবার যেন 3 তলা থেকে ওর চিৎকার ভেসে এলো। আমি আর সার্থক ছুটে 3 তলায় উঠলাম। দুর্ভাগ্যবশত হঠাৎ সার্থকের ফোনটা সুইচ অফ হয়ে গেল। যাই হোক, কোনো রকম অন্ধকারে হাতড়ে হাতড়ে 3 তলায় উঠলাম। শুনতে পেলাম কে যেন কাচের দেওয়ালে দুম দুম করে ঘা দিচ্ছিলে। আমার ব্যাগে একটা ছোট টর্চ ছিল, অল্প পাওয়ারের। তাড়াতাড়ি সেটা বের করে জ্বালালাম। সম্মুখের দৃশ্য দেখে চমকে উঠলাম। কাচের একটা চেম্বার দেখা যাচ্ছে। ওর মধ্যে দেখলাম স্বাধীনতাকে দেওয়ালে দুম দুম করে হাত দিয়ে মারছে। প্রেসার চেম্বারে। তাড়াতাড়ি ছুটে স্বাধীনতার কাছে গেলাম। ও বারবার আঙুল দিয়ে কোনো একটা কিছুর দিকে নির্দেশ করেছিল, কিন্তু যতক্ষণে তা খেয়াল করলাম অনেক দেরি হয়ে গেছে। ওর নির্দেশিত দিক নির্দেশ বরাবর তাকাতেই আতঙ্কে কাঠ হয়ে গেলাম। এক পাও নড়ার ক্ষমতা চলে গেল। ওটা একটা প্রেসার গজ। এই প্রেসার গজ দিয়ে প্রেসার চেম্বারের ভিতরে প্রেসার পরিবর্তন করা যায়। প্রেসার গজের কাঁটা তখন হু হু করে নামছে।
ছুটে যে আমি আর সার্থক প্রেসার গজের হাতল চেপে ধরলাম, কিন্তু আমাদের শক্তিকে তুচ্ছ করে হাতল সামনের দিকে ক্রমশ এগিয়ে যেতে থাকলো। কিছুই করতে পারলাম না আমরা। কাটা শূন্যে পৌঁছে গেল। জিত হলো অশরীরী শক্তি। ভিতরে আমাদের প্রাণাধিক প্রিয় বন্ধু ছটফট করতে দেখলাম। বুঝতে পারছি না, ওর অভ্যস্ত রক্ত ফুটতে শুরু করে দিয়েছে। ওর দেহটা দ্বিগুণ থেকে দ্বিগুণতর হচ্ছে, কিন্তু ভেতর থেকে কোনো চিৎকার বাইরে আসে না। আসবে কি করে? ভিতরে যে তখন এক ফোঁটাও বাতাস নেই, আর শূন্য মাধ্যমে তো শব্দ বাহিত হতে পারে না। ওর দেহটা ফুলতে ফুলতে হঠাৎ, আর তারপর কাচের দেওয়ালগুলোতে রক্ত ছিটকাতে লাগলো। মাংসপেশিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। প্রেসার চেম্বারের দরজাটা এরপর নিজে থেকেই খুলে গেল। রাগে, দুঃখে, শোকে তখন আমরা দিশাহারা। ভিতরে আমাদের প্রাণের চেয়েও প্রিয় বন্ধু শেষ পরিণতি নিজেরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, অথচ কিছুই করতে পারলাম না। সার্থক ছুটে খোলা দরজা দিয়ে চেম্বারের ভিতরে ঢুকে পড়ল। ওকে টেনে ধরলাম। আমি বললাম, এটা একটা ফাঁদ হতে পারে। আর ঠিক তাই। দরজাটা তক্ষুনি সবেগে বন্ধ হয়ে গেল। আর একটু দেরি হলে ওর পাটা কাটা পড়তো। তোমরা কি মনে করো এখান থেকে বেঁচে ফিরতে পারবে? আবার সেই আধভাঙা বাংলা কণ্ঠস্বর পিছন থেকে ভেসে এলো। আমাদের তখন মূল্যমান অবস্থা। এখানে এসে থেকে যা যা হয়েছে আমাদের সঙ্গে, তখন আর ভয় বলে কিছুই অবশিষ্ট নেই। যেদিক থেকে কণ্ঠস্বরটা ভেসে এলো সেদিকে ঘুরে বললাম, কে তুই? সাহস থাকে তো সামনে আয় শয়তান। বীভৎস চেহারা এগিয়ে এলো। তা বর্ণনা করার শক্তি বা ইচ্ছা কোনোটাই আমার নেই। অবিকল সেই ছবির মুখ, জেমস স্মিথ। অস্পষ্টে বললাম আমি, শয়তান, তুই আমাদের বন্ধুকে শেষ করেছিস। তোকে আমরা ধ্বংস করব। সার্থক চেঁচিয়ে বলল। স্মিথ ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমরাও পিছোতে লাগলাম। এইভাবে সিঁড়ির কাছাকাছি আসতেই সিঁড়ি দিয়ে দ্রুত বেগে নিচে নামতে পারলাম। চলে এলাম দোতলার হলঘরটায়। হঠাৎ খেয়াল করি স্বাধীনতার ফোনটা হলো ঘরের কোণে টেবিলের নিচে পড়ে আছে, ফ্ল্যাশটা অন অবস্থায়। যে টেবিলটার উপরে সার্থক ছবিগুলো নামিয়েছিল সেটার তলায়। আমাদের একটা সন্দেহ হলো। স্বাধীনতাকে খুঁজতে প্রথম যখন দোতলায় উঠেছিলাম তখন তো ফোনটা দেখতে পাইনি। যাই হোক, দেখলাম ফ্ল্যাশটা ওপরের দিকে আলো ছড়াচ্ছে, আর টেবিলের উপর আমাদের দিকে পিছন করে বসে কে যেন পা দুলাচ্ছে। মাথাটা সামনের দিকে ঝুঁকে আছে, আর স্পষ্ট দেখতে পেলাম মাথায় চুল বেয়ে ফোঁটা ফোঁটা করে রক্ত ঠিক ফ্ল্যাশটার ওপর পড়ছে। একটু ভালো করে খেয়াল করার পর বুঝতে পারলাম কে ওটা। সার্থক আনন্দে চেঁচিয়ে উঠল, স্বাধীনতা! আমাদের এই স্টোরিটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।